উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে যুক্তরাজ্যের পথে খালেদা জিয়া আজই ভর্তি হবেন লন্ডন ক্লিনিকে। কুয়াশার চাদরে মোড়ানো সারা দেশ, বাড়ছে শীতের তীব্রতা, রাজধানীর বাতাস খুবই অস্বাস্থ্যকর। পণ্য ও সেবায় ভ্যাট বাড়লে জীবনযাত্রার ব্যয়ে চাপ বাড়ার শঙ্কা, ভ্যাটে নয় বিত্তবানদের আয়কর বাড়ানোর দাবি ক্যাবের। চব্বিশের গণ অভ্যুত্থান, গল্প, কবিতা ও গ্রাফিতি নতুন বছরের পাঠ্য বইয়ে আছে শহীদ আবু সাইদ মীর মুগ্ধের বীরত্ব গাথাও। স্বাগত। এখন বাণিজ্যে, পুরো আয়োজনের সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ। উন্নত চিকিৎসার জন্য দেশ ছাড়লেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মঙ্গলবার রাত 11:15টায় লন্ডনের উদ্দেশ্যে রওনা হন তিনি। এর আগে গুলশানের বাসা থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কে প্রিয় নেত্রীকে বিদায় জানাতে ঢল নামে নেতাকর্মীদের। লন্ডনে হিথ্রো বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানাবেন ছেলে তারেক রহমান। বিমানবন্দর থেকেই লন্ডন ক্লিনিকে ভর্তি হবার কথা রয়েছে বিএনপি চেয়ারপারসনের। বিস্তারিত সিফাত শাহরিয়ারের প্রতিবেদনে। উদ্বেগ, উৎকণ্ঠা, জেগে ওঠা সব প্রশ্ন পেছনে ফেলে রওনা হলেন খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনের এই সফর প্রত্যাশিত ত্যাগের। গণতন্ত্রের জন্য তার আপোষহীন মনোভাব এনে দিয়েছে ঐক্য, যার বহিঃপ্রকাশ তার বাসভবনের সামনে নেতাকর্মীর এই ঢল। বরাবরের মতো এবারও তার পাশে পুত্রবধূ, প্রয়াত ছেলে, কোকোর স্ত্রী। বাসভবন ফিরোজা থেকে রাত 7:45টায় তার গাড়িবহর যাত্রা শুরু করে। সেনাবাহিনী, পুলিশ, চেয়ারপারসন, সিকিউরিটি ফোর্স সহ আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় বহর ধীরে এগিয়ে যায় সামনে। সড়কের দুই পাশের হাজার হাজার অপেক্ষমান নেতাকর্মীদের যেন এক অনন্য উপলক্ষ। এক নজর দেখার অপেক্ষার অবসান হয় অনেকের। জাতীয় পতাকা, দলীয় পতাকা উড়িয়ে স্লোগান আর মিছিলে উচ্ছ্বাস ঠেলেছেন সড়ক জুড়ে। 8:15টার যাত্রা করা বহর গুলশান 2 গোলচত্বর, বনানী, কাকুলি গোলচত্বর, খিলক্ষেত পার হয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছায় রাত 11:15টায়। ইমিগ্রেশন শেষ করে ঢাকা ছাড়েন মঙ্গলবার রাত 11:46। এর আগে মঙ্গলবার দুপুর থেকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে থাকে গুলশানে চেয়ারপারসনের বাসভবনের সামনে। দাবি করেন শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে এত বছর আটকে ছিল তার বিদেশ যাত্রা। চিকিৎসার জন্য ওই স্বৈরাচারী সরকারকে এতভাবে মিনিত করেছিলাম আমরা, আপামর জনতা, কোনোভাবেই তারা কর্ণপাত করেনি। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে এবং জিয়া পরিবারকে ধ্বংস করার যে অভিপ্রায় নিয়ে পতিত স্বৈরাচাররা যে প্ল্যান করেছিল, তার সেই সফল বাস্তবায়ন করার জন্যই ওনাকে চিকিৎসায় যেতে দেওয়া হয়নি। সুস্থ হয়ে উনি আবার দেশে ফিরে আসবেন, এই 20 কোটি মানুষকে নেতৃত্ব দিবেন। বুধবার সকাল 10টায় লন্ডনে পৌঁছানোর কথা রয়েছে খালেদা জিয়াকে বহনকারী বিমানের। যুক্তরাজ্যে পৌঁছানোর পর সরাসরি তাকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হবে। নানা শারীরিক জটিলতা, জীবন মৃত্যুর সন্ধিক্ষণ কাটিয়ে অবশেষে বিদেশ যাত্রা করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দীর্ঘ অর্ধযুগেরও বেশি সময় পর দেখা হবে বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে। গণতন্ত্রের লড়াইয়ে আবারও পুরোদমে সুস্থ হয়ে এই রাজনীতির মাঠে ফিরবেন, এমনটাই প্রত্যাশা বিএনপির নেতাকর্মীদের। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা বাতিল চেয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আপিলের দ্বিতীয় দিনের শুনানি চলছে। হাইকোর্ট থেকে আপিল শুনানির সবশেষ খবর জানাতে যুক্ত আছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, জানাবেন আজই কি আপিল শুনানি শেষ হতে পারে কিনার মামলার বিস্তারিত কি তথ্য রয়েছে?
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এই মামলায় 2018 সালের 8ই ফেব্রুয়ারি সাজা দিয়েছিল ঢাকার বিশেষ জজ আদালত 5, তাকে 5 বছরের দণ্ড দিয়েছিল। এরপরে এই মামলার হাইকোর্টের আপিলে খালেদা জিয়াকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে এই মামলায় তার বড় ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 10 বছরের জন্য দণ্ডিত হয়েছিলেন। এই মামলাটির আপিল শুনানি গতকালকে শুরু হয়েছে। গতকাল দিনের পুরো কার্যসূচি অনুযায়ী খালেদা জিয়ার মামলাটি শুনানি করেছেন তার আইনজীবীরা এবং রাষ্ট্রপক্ষের শুনানি হয়েছে। আজকেও তার পক্ষে আইনজীবীরা শুনানি করছেন। সকালে আপিল বিভাগে প্রধান বিচারপতির নেতৃত্বে যে 5 বিচারপতির যে আপিল বেঞ্চ, সেখানেই শুনানি চলছে। আজকে হয়তো এটি শুনানি শেষে রায় দিতে পারেন আদালত, এটি আমরা হয়তো অনুমান করতে পারছি, কারণ গত একদিনও শুনানি হয়েছে। এই মামলাটির মধ্য দিয়েই মূলত খালেদা জিয়া রাজনীতি থেকে ছিটকে পড়েন এবং এই জিয়া অরফানেজ ট্রাস্টের মামলায় 2,10 লাখ টাকার আত্মসাতের একটি অভিযোগে মামলা দায়ের করে গত 111 সরকার এবং এই মামলাটি গত 111 2008 সালের এই মামলাটি রায় ঘোষণা হয় 2018 সালে এসে। এরপরে 2024 সালে এসে আবার খালেদা জিয়াকে এই মামলা থেকে মওকুফ করার, তাকে এই মামলা থেকে মুক্ত করার জন্য আবার আবেদন করেন তার আইনজীবীরা। তবে এর আগে গত 5 আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পরে 6 আগস্ট রাষ্ট্রপতি তার ক্ষমতা বলে, সংবিধানের 49 অনুচ্ছেদের ক্ষমতা বলে তাকে এই মামলা থেকে মওকুফ, তার এই দণ্ড থেকে মওকুফ করে দেন। যদিও বিএনপির আইনজীবীরা বলছেন যে তারা মনে করেন যে এটি আইনিভাবে নিষ্পত্তি হওয়া দরকার এবং খালেদা জিয়া ন্যায় বিচার পাবেন এবং তার সাথে অন্যায় করা হয়েছে এবং তার বিরুদ্ধে এটি সাজানো একটি রাজনৈতিক মামলা, এই দাবিতে এবং তারা যেটি গতকালকে আদালতের কাছে তুলে ধরেছেন খালেদা জিয়ার আইনজীবীরা, সেটি হচ্ছে যে জিয়া অরফানেজ ট্রাস্টের টাকা আত্মসাতের সাথে খালেদা জিয়ার কোনো সম্পর্ক নাই এবং এটি তিনি কোনো ধরনের টাকা আত্মসাৎ করেননি, তিনি এই ট্রাস্টেরও কোনো ব্যক্তি নন। এই বিষয়গুলো তারা আইনি যুক্তিতর্ক তুলে ধরেছেন গতকাল আপিল বিভাগে। আজকেও তারা এই বিষয়গুলো নিয়ে আইনি যুক্তিতর্ক তুলে ধরবেন। এরপরে হয়তো সর্বোচ্চ আদালত খালেদা জিয়ার বিষয়ে একটি আদেশ দিবে, সেই অপেক্ষা আমরা রয়েছি। উজ্জ্বল। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার শুনানির বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী জাহিদ হাসান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক মন্ত্রী কামরুল ইসলাম, জুনায়েদ আহমেদ পলক, চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ 7 জনকে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সিএমএম আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত আছেন রাব্বি হোসেন। রাব্বি, জানাবেন মামলাগুলোর বিস্তারিত কি তথ্য রয়েছে, এগুলোর তদন্ত কোন পর্যায়ে রয়েছে? উজ্জ্বল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন থানার একাধিক মামলায় আজকে নতুন করে গ্রেপ্তার দেখাতে আদালতে তোলা হয়েছে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, কামাল আহমেদ মজুমদার, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক পুলিশের আইজিপি সহ বেশ কয়েকজনকে আজকে আদালতে তুলে যাত্রাবাড়ি, ভাসানটেক সহ কয়েকটি মামলায় তাদেরকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং এখানে রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতের কাছে বলেছেন যে এই যে বিভিন্ন থানার হত্যা মামলা, তাদেরকে এর আগে তারা রিমান্ডে ছিলেন, নতুন করে গ্রেপ্তার দেখানো, তারা গ্রেপ্তার দেখিয়ে তারা কারাগারে ছিলেন, তাদেরকে আসলে যে রাষ্ট্রপক্ষের আইনজীবী তারা বলছেন যে তদন্তের ক্ষেত্রে তাদের এই নতুন করে গ্রেপ্তার দেখানোটা আসলে বেশি করে প্রয়োজন, কারণ এই আন্দোলন দমনে তাদের ভূমিকা ছিল। আওয়ামী লীগ সরকারকে তারা স্পষ্টভাবেই আসলে মদত দিয়েছেন, তারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন বলে আসলে বলেছেন এই রাষ্ট্রপক্ষের আইনজীবী। পাশাপাশি আসামি পক্ষের আইনজীবীরা ছিলেন, তারা আসলে বলছেন যে বিভিন্ন থানার যে হত্যা মামলাগুলো তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে, তারা সেই হত্যার সঙ্গে, তারা এই আন্দোলন দমনের সঙ্গে জড়িত ছিলেন না বলে দাবি করেছেন আসামি পক্ষের আইনজীবীরা। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বরাবরই সেই তাদের যে দাবি সেটা আসলে নাকচ করে দিয়েছেন। তারা বলেছেন যে আন্দোলন দমনে তারা স্পষ্ট দেখেছেন, ভিডিও বার্তায় দেখেছেন, পাশাপাশি পুলিশ যে তাদেরকে গণহত্যার সঙ্গে গুলি করেছে, শিক্ষার্থীদের, ছাত্র জনতার উপরে আন্দোলন দমনে নির্বিচারে গুলি করেছে, সেই ভিডিও ফুটেজগুলো রয়েছে বলে আসলে তারা, যারা রাষ্ট্রপক্ষের আইনজীবী রয়েছেন তারা আসলে আদালতের কাছে, বিচারকের কাছে বলেছেন। এবং আসামি পক্ষের আইনজীবীর পাশাপাশি এখানে যারা আসামি তারাও আসলে মাঝে মাঝে আসলে কথা বলার সুযোগ পান এবং তারা নিজেদেরকে নির্দোষ দাবি করেন। বিভিন্ন সময় তারা আসলে বলে থাকেন যে তারা এই হত্যাকাণ্ডের সঙ্গে তারা দায়ী ছিলেন না, তারা এই আন্দোলন, অনেকে আবার বলে থাকেন যে এই বৈষম্য বিরোধী আন্দোলনে
এই কোটা সংস্কার আন্দোলন থেকে যেহেতু শুরু হয়েছে, তারা কোটা সংস্কার আন্দোলনের পক্ষে ছিলেন বলে অনেকে আসলে আসামি যারা রয়েছেন তারা আসলে দাবি করে থাকেন। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা সেই দাবিকে আসলে উড়িয়ে দেন। বিচারকের কাছেও আসলে তারা যুক্তিতর্ক তুলে ধরেন যে এই যে আন্দোলন দমনে তাদের ভূমিকা ছিল, যার কারণে আরও অধিকতর তদন্ত প্রয়োজন, অধিকতর জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, আর নতুন নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর প্রয়োজন গুলোকে আসলে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তুলে ধরেন বিচারকের কাছে। এই ছিল আমার কাছে সবশেষ খবর। সিএমএম আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাব্বি হোসেন। ইতিহাসের ধারাবাহিকতা রক্ষা করে 2024-এর গণ অভ্যুত্থানে গল্প, কবিতা, সংকলন এবং ছবি ও গ্রাফিতির মাধ্যমে স্থান পেয়েছে 2025 শিক্ষাবর্ষের পাঠ্য বইয়ে। থাকছে শহীদ আবু সাইদ মীর মুগ্ধের বীরত্বগাথাও। 2014, 18 ও 24 সালে আওয়ামী লীগের প্রহসনের নির্বাচন, গুম, খুন, হত্যাসহ বিরোধী মতের উপর দমন পীড়ন যেমন তুলে ধরা হয়েছে, তেমনি জুলাই গণ অভ্যুত্থানে জনরোষ থেকে বাঁচতে শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার কথাও স্থান পেয়েছে পাঠ্য বইয়ে। আরও জানাবেন ফরহাদ বিন নূর। স্বৈরাচারের বিরুদ্ধে এই যে আবু সাইদ পুলিশের গুলির সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে মীর মুগ্ধের এই আবেদন মনে করিয়ে দেয় কারবালার কাহিনী। এই সবই এখন ইতিহাস, পাঠ্য বইয়ের পাতায় পাতায়। বিগত সময়ে মানুষের ভোটাধিকার হরণ, গুম, খুন, হত্যা সহ বিরোধী মতের উপর দমনপীড়ন, 2018 সালের কোটা সংস্কার আন্দোলন থেকে 2024-এর গণ অভ্যুত্থান, অবশেষে শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়া, এসবই এখন পাঠ্য বইয়ে ইতিহাসের অংশ। জানার চেষ্টা করব কোন বইয়ে কোন ঘটনা কিভাবে উপস্থাপন করা হয়েছে। 2025 শিক্ষাবর্ষের পঞ্চম থেকে নবম দশম শ্রেণীর বাংলা ও ইংরেজি বইয়ে গল্প, কবিতা, সংকলন এবং ছবি ও গ্রাফিতির মাধ্যমে তুলে ধরা হয়েছে 2024-এর গণ অভ্যুত্থান। পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ে আমরা তোমাদের ভুলব না শীর্ষক পাঠ্যে শহীদ তিতুমির, প্রীতিলতা, 52 রফিক, সালাম, বরকত জব্বার, 1987-র শহীদ নূর হোসেন, 90-এর ডাক্তার মিলন ও জেহাদ। ইতিহাসের এই ধারাবাহিকতায় স্থান পেয়েছে সম্প্রতি জুলাই অভ্যুত্থানের শহীদ আবু সাইদ এবং মীর মুগ্ধের নাম। ষষ্ঠ শ্রেণীর চারুপাঠ বইয়ে কার্টুন, ব্যঙ্গচিত্র ও পোস্টারের ভাষা বোঝাতে হেলিকপ্টার থেকে গুলি করার গ্রাফিতি। সপ্তম শ্রেণীর সপ্তবর্ণ বইয়ে যুক্ত করা হয়েছে হাসান রোবায়েতের সিথি নামক জুলাইয়ের কবিতা। একই শ্রেণীর ইংরেজি বইয়ে আলোচনা করা হয়েছে জেনারেশন জেড এবং 24-এর গণ অভ্যুত্থান। অষ্টম শ্রেণীর সাহিত্য কণিকা বইয়ে গণ অভ্যুত্থানের কথা শীর্ষক গদ্যে 1969, 1990 এবং 2014-এর গণ অভ্যুত্থান। প্রেক্ষাপট আলোচনা করতে তুলে ধরা হয়েছে 2014, 18 ও 24 সালে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে শেখ হাসিনা নানান কায়দাকানুন করে একের পর এক প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল এবং সবশেষ কোটা সংস্কার আন্দোলনে ব্যাপক নির্যাতন ও হত্যাযজ্ঞ। অবশেষে জনরোষ থেকে বাঁচার জন্য শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার কথাও উল্লেখ করা হয়েছে। অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ে দেশের সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনে নারীর অবদান তুলে ধরা হয়েছে, যেখানে ব্রিটিশ বিরোধী, স্বাধীনতা সংগ্রাম এবং জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গ আনা হয়েছে। 24-এ কিভাবে ছাত্রীরা হল থেকে বের হয়ে আন্দোলনে অংশ নেয়, কাঁদানে গ্যাস ও গুলি উপেক্ষা করে কিভাবে আন্দোলনরত শিক্ষার্থীদের খাবার সরবরাহ করে মায়েরা, শহীদ আবু সাইদের মায়ের হামার বেটাক মারলু কেনে বাক্য তুলে ধরা হয়েছে। দেশের ক্যালেন্ডারে জুলাই থামেনি, 5 আগস্টই হয়ে যায় 36 জুলাই। 16 জুলাই রংপুরে আবু সাইদের শাহাদাত বরণের বীরত্বগাথা তুলে ধরা হয়েছে নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্যের আমাদের নতুন গৌরবগাথা গদ্যে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সরকারি দলের বহিরাগত সন্ত্রাসীরা ছাত্রীদের ওপর চালানো বর্বরতার চিত্র ফুটে উঠেছে। একই শ্রেণীর ইংরেজি বইয়ে জুলাই আগস্টের গ্রাফিতির কথাও উল্লেখ করা হয়েছে। পাঠ্য বইয়ে ইতিহাসের ধারাবাহিকতা রক্ষা করেই 24-এর গণ অভ্যুত্থান তুলে ধরা হয়েছে। অভ্যুত্থানের বিভিন্ন বিষয়, গ্রাফিতি থেকে শুরু করে ইতিহাসের যে বিভিন্ন ব্যাখ্যা কিংবা বর্ণনা যে পাঠ্যপুস্তকে এসেছে, আমি মনে করি এটা স্বাভাবিক, এটা আসবে। কোনটার আবেদন কি, কোনটা সার্বজনীন কিনা, কোনটা কোন বয়সের জন্য উপযোগী, সেগুলোকে আমাদের ভাবতে হয়েছে। তবে নবম দশম শ্রেণীর ইংরেজি বইয়ে জুলাই আগস্টের গ্রাফিতি অধ্যায়ে রংপুরে আবু সাইদকে হত্যার তারিখ 16 জুলাইয়ের বদলে ভুল করে লেখা হয়েছে 17 জুলাই। সেটা আমরা সংশোধন করে দিয়েছি অনলাইন বইতে, এবং যে সমস্ত বই এখনও ছাপা হয় নাই সেখানে সেই বইয়ের ফরমায় ওই প্লেটটাকে সংশোধন করে দিয়েছি। জুলাই গণ অভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের আঁকা বাছাই করা 40টি গ্রাফিতি প্রাথমিক ও মাধ্যমিকের 90টি বইয়ের ব্যাক কাভারে রাখা হয়েছে।
ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। ফের ঘন কুয়াশার চাদরে দেশের বেশিরভাগ অঞ্চল। রাজধানীতে সকাল থেকে এখনও সূর্যের দেখা নেই, বাড়ছে শীতের তীব্রতা। একই সঙ্গে আজও ঢাকার বায়ুমানও খুব অস্বাস্থ্যকর। এ বিষয়ে বিস্তারিত জানাতে মতিঝিল এলাকা থেকে যুক্ত আছেন সহকর্মী গালিব ইবনে রিয়াজ। গালিব, জানাবেন, শীতের তীব্রতা তো বাড়ছে, এই বায়ুমানের অবস্থাও খুব খারাপ। আবহাওয়া অফিস কি বলছে? উজ্জ্বল, এখন ইতিমধ্যে কিন্তু সকাল 10:15 পার হয়ে গেছে, কিন্তু ঢাকার আকাশে সূর্যের দেখা আমরা পাইনি। গত সপ্তাহে আমরা একটা তীব্র শৈত্যপ্রবাহ দেখেছি, কিন্তু এবারে আজকে সকালের যে শৈত্যপ্রবাহটা শুরু হলো সেটা মনে হয় এই বছরের সব থেকে বড় শৈত্যপ্রবাহ হতে যাচ্ছে, যেটি ইতিমধ্যেই আবহাওয়া অফিস এর পূর্বাভাসও দিয়েছিল। যেটি হচ্ছে যে আমরা যতটুকু আবহাওয়া অফিসের বরাদ দিয়ে যতটুকু জানতে পেরেছি সেটি হচ্ছে যে পশ্চিমা যে লঘুচাপ, সেই লঘুচাপটি ভারতের উত্তর এবং পশ্চিমের হিমালয় হাওয়া যেটা, এবং বিশেষ করে কাশ্মীরি এলাকার হাওয়াটাকে এই বাংলাদেশের উপর দিয়ে বয়ে নিয়ে যাচ্ছে, এবং সেটি আজকে সকাল থেকে যাওয়া শুরু হয়েছে, এবং সেটার প্রভাবে সারা বাংলাদেশেরই তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমে যাবে। গত সপ্তাহ ধরেই বাংলাদেশের প্রায় অর্ধেকের বেশি এলাকায় তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে কিন্তু রয়েছিল। এবারে সেই তাপমাত্রাটা এর থেকেও কমে যাবে, অর্থাৎ যে তীব্র শৈত্যপ্রবাহ সেটি এই বছরের সবথেকে বড় শৈত্যপ্রবাহ দেখতে যাচ্ছে বাংলাদেশের মানুষ। এবং বিশেষ করে ঢাকা শহরে আমরা সকাল থেকেই দেখেছি যে শীতের পাশাপাশি কিন্তু কনকনে হাওয়া বইছে, অর্থাৎ এই হাওয়াটা আরও শৈত্যপ্রবাহটাকে আরও বাড়িয়ে দিচ্ছে। আবহাওয়া অফিস বলছে এটি আগামী 14 তারিখ পর্যন্ত এই শৈত্যপ্রবাহ থাকতে পারে। আমরা গতকালকে এবং তার আগের দিনে সূর্যের দেখা পেয়েছিলাম, কিন্তু আজকে সকাল থেকে সেই সূর্যের দেখা পাচ্ছি না। আপনি বায়ুমানের কথা বলছিলেন, বায়ুমানে আজকে বাংলাদেশের অবস্থান, ঢাকা শহরের অবস্থান বিশ্বের দ্বিতীয় অবস্থানে 223। আমরা জানি যে আইকিউআরের যেই বায়ুমানের যে তারা মান দিয়ে থাকেন, সেখানে বাংলাদেশের আজকে ঢাকা শহরে 223, এবং 1 নম্বরে রয়েছে ইন্ডিয়ার কলকাতা, তাদের রয়েছে 247। সচরাচর 50-এর উপরে গেলেই আমরা সেটাকে অস্বাস্থ্যকর বায়ুমানের কথা বলে থাকি, এবং যদি সেটা 300-র উপরে চলে যায় তাহলে সেটা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে যায়। গতকালকেও ঢাকা শহরের কিছু কিছু এলাকা অতি ঝুঁকিপূর্ণ হিসেবে ছিল, মোটামুটি বলা চলে দুর্যোগপূর্ণ অবস্থায় ছিল। গুলশানের কয়েকটি এলাকায় 700-র উপরে চলে গেছে, এবং বায়ুমানের যে অতি ক্ষুদ্র কণা যেটি আমরা বলি PM 2.5, সেটির পরিমাণও কিন্তু বাংলাদেশে আজকে ঢাকায় 50 গুণ বেশি। অর্থাৎ সব দিক থেকেই বলা চলে যে আজকে বায়ুমানের দিক থেকে এবং শৈত্যপ্রবাহ সব কিছু মিলিয়ে ঢাকা শহরের এই যে শীতের সাথে সাথে বায়ুমানের যে অবস্থান যে নিম্নমুখী, সেটা কিন্তু আসলে প্রমাণিত। আবহাওয়া অফিস বলছে যে এটা আরও কয়েকদিন থাকতে পারে, 14 তারিখ পর্যন্ত তারা বলছে, এবং এরপরে হয়তো তারপরে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে পারে। উজ্জ্বল, এই ছিল আজকে সকালে ঢাকা শহরের আবহাওয়ার সবশেষ তথ্য আমার কাছে। রাজধানীর আবহাওয়া অফিসের পাশাপাশি আবহাওয়া তাপমাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মী গালিব ইবনে রিয়াজ। এদিকে রাজধানীর বিপরীতে তাপমাত্রা বাড়লেও উত্তরের জেলা পঞ্চগড়ে কমেনি শীতের তীব্রতা। মেঘলা আবহাওয়া আর হিমেল হাওয়া অনুভূত হচ্ছে কনকনে ঠান্ডা। বিপাকে ছিন্নমূল ও শ্রমজীবীরা। বিষয়ে বিস্তারিত জানাতে পঞ্চগড় থেকে যুক্ত আছেন সহকর্মী লুৎফুর রহমান। লুৎফর, পঞ্চগড়ে শীতের তীব্রতা কতটা বাড়ল আর ছিন্নমূল মানুষরা পর্যাপ্ত শীতবস্ত্র পাচ্ছে কিনা? হাফিজ, গত কয়েকদিনে আমরা দেখেছি যে পৌষের শীতের যে দাপট সেটি কিন্তু প্রান্তিক এই জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে, এবং তাপমাত্রা কিন্তু বেশ ওঠানামা করছে। গতকাল আমরা দেখেছি যে পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। দেশের যে সর্বনিম্ন তাপমাত্রা 9.5 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কিন্তু আজ সকালে কিন্তু অনেকটাই বেড়ে গেছে। আজ সকালে পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 14.2 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কিন্তু অনেকটাই বেড়েছে, তবে শীতের তীব্রতা কিন্তু কোনো অংশে কমেনি। আমরা দেখেছি যে উত্তরে যে ঠান্ডা বাতাস সেটি প্রতি ঘন্টায় 14 থেকে 16 কিলোমিটার বেগে এই জনপদের উপর দিয়ে বয়ে যাচ্ছে, এবং আকাশ মেঘলা রয়েছে, এবং চারপাশে কিন্তু প্রচন্ড ঠান্ডা অনুভূত হচ্ছে। আমরা দেখি এই শীত এলে পঞ্চগড়ের খেটে খাওয়া নিম্ন আয়ের যারা মানুষ রয়েছেন তারা কিন্তু প্রচুর দুর্ভোগে পড়েন। বিশেষ করে পঞ্চগড়ের নদীর এবং বালু এবং পাথর শ্রমিক যারা রয়েছেন, যারা এই কনকনে ঠান্ডার মধ্যে বরফের মতো ঠান্ডা জলের নেমে তারা পাথর এবং বালি উত্তোলন করে থাকে, তারা কিন্তু সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন। অনেকেই কিন্তু বেকার হয়ে পড়েছেন। আমি এই মুহূর্তে রয়েছে পঞ্চগড় জেলা শহরে। এই জায়গাটিতে কিন্তু
শ্রমজীবী মানুষরা, বিশেষ করে মাটি কাটা শ্রমিক এবং রাজমিস্ত্রি সহকারী শ্রমিকরা এখানে অপেক্ষা করেন কাজের খোঁজে। তারা কিন্তু সকাল থেকে আমি তাদেরকে দেখেছি, তারা এখানে অপেক্ষা করছে, তবে তারা কিন্তু কাজ পাচ্ছেন না বলে আমাদেরকে অভিযোগ করেছেন। এবং শীত বস্ত্র বিতরণের যে বিষয়টি, সেটি যদি বলি, জেলা প্রশাসনের পক্ষ থেকে এবছর পঞ্চগড়ের দরিদ্র শীতার্ত মানুষের জন্য 1 লাখের মতো শীত বস্ত্রের বরাদ্দ চাওয়া হয়েছিল। তার মধ্যে 45,000 শীত বস্ত্র তারা পেয়েছেন এবং তা কিন্তু জেলা বিভিন্ন এলাকায় বিতরণ করা হয়েছে। আর এই মুহূর্তে কিন্তু চারপাশে আসলে উত্তরে যে ঠান্ডা বাতাস সেটি বয়ে চলছে। তো হাফিজ, এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে শীতের সার্বিক চিত্র। বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চেয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গণজমায়েত অনুষ্ঠিত হচ্ছে। নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী মশিউর অনেক বিডিআর বিদ্রোহের মামলাগুলো সবশেষ অবস্থায় কি, আর গণজমায়েত থেকে কি কি দাবি জানানো হচ্ছে? উজ্জ্বল, যেমনটা বলছিলেন, প্রথমে জানিয়ে রাখতে চাই যে বলছিলেন গণজমায়েতের কথা। আমি শুরু করতে চাই ভিন্নভাবে। তারা দাবি করছেন এটা একটা ঐতিহাসিক গণজমায়েত। তার পেছনের কারণ নিশ্চয়ই আপনাদের সবার জানা, 2009 সালে সংঘটিত হওয়া ঠিক 25 এবং 26 তারিখের যেই বিডিআর বিদ্রোহ এবং তাকে কেন্দ্র করে নানা যেসব সেই সময়কার থেকে যে সমস্ত জটিলতা তৈরি হয়েছে, বিশেষ করে বিডিআর সদস্যদের পরবর্তীতে গ্রেফতার এবং যারা হত্যা হয়েছিলেন তাদের সুষ্ঠু পরিবার সুষ্ঠু যেই বিচার সেটা দাবি করে আসছিলেন। এর পাশাপাশি যারা নির্দোষ বিডিআর তাদেরকে গ্রেফতার এবং পুনর্বাসন, এই সমস্ত দাবিগুলো কিন্তু সেই তখন থেকে জানিয়ে আসা হচ্ছিল। তবু তারা বলছেন 16 বছরের যেই আওয়ামী সরকার এবং সেই সময়কার যে শাসন ব্যবস্থা, তাতে করে তারা আসলে সেই বিচার, কাঙ্ক্ষিত যে বিচার, সেই বিচার তারা পায়নি। আজকে মূলত শহীদ মিনার প্রাঙ্গণে বিডিআরদের যে পরিবার, সেই সময় যারা সংক্ষুব্ধ ব্যক্তিবর্গরা ছিলেন, তারা বিক্ষোভ প্রকাশ করছেন এবং তারা বিভিন্ন ক্ষেত্রে তাদের 3টা দাবি উল্লেখ করেছেন। এই জায়গায় একটু জানিয়ে রাখতে চাই, ঢাকা, বরিশাল, খুলনা, রাজশাহী থেকে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন যে বিডিআর কল্যাণ পরিষদগুলো গঠিত আছে, তাদের যারা সমন্বয়করা, তারাই কিন্তু আজকে উপস্থিত করেছেন এবং এই আয়োজনটা করেছেন। 3টা দফার কথা বলছিলাম আজকের এই দাবিতে। 3টা দফার প্রথম দফাতে বলা হচ্ছে 25 এবং 26 ফেব্রুয়ারি 2009 তারিখে যেই হাসিনা ষড়যন্ত্রের শিকার পিলখানা সহ সারা দেশের চাকরিচ্যুত সকল বিডিআর সদস্যরা, তাদের পরিবারদেরকে পুনর্বাসন পূর্বক চাকরিতে পুনর্বহাল দিতে হবে। দ্বিতীয় দফাতে বলা হচ্ছে দীর্ঘ 16 বছর যাবৎ জেলে বন্দী যে সমস্ত নির্দোষ বিডিআর সদস্যদের জেলে রাখা হয়েছে, তাদেরকে মুক্তি দিতে হবে। এবং তৃতীয় দফাতে উল্লেখ করা হচ্ছে স্বাধীন তদন্ত কমিশনের মাধ্যমে পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত সত্য উদ্ঘাটন এবং অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে। একটু জানিয়ে রাখতে চাই, বর্তমান প্রেক্ষাপটে কিন্তু স্বাধীন তদন্ত কমিটি গঠন হয়েছে এবং আপনারা জানেন নিশ্চয়ই হাইকোর্টে পিআইএল অর্থাৎ পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন বা রিট পিটিশন ফাইল করেছেন একজন আইনজীবী। এবং সবকিছু মিলিয়ে বিডিআরদের যেই চলমান বিচার প্রক্রিয়া, বিডিআরদের সেখান নিয়েও কিন্তু নানা প্রশ্ন রয়েছে। তো উজ্জ্বল, যেমনটা বলছিলাম যে আজকের এই শহীদ মিনার প্রাঙ্গণে তারা উপস্থিত হয়েছেন এবং তারা তাদের দাবি জানিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সবশেষ। তার পরবর্তী যেই পদক্ষেপগুলো তারা নেবেন সেগুলো আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। উজ্জ্বল। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে গণজমায়েতের খবর জানাচ্ছিলেন সহকর্মী মশিউর ভ্যাট বাড়াতে প্রস্তাবিত 43 পণ্য সেবা নিত্যপণ্যের মধ্যে পড়ে না, আর এ কারণে বাজারের প্রভাব পড়বে না বলে দাবি করেছেন এনবিআর চেয়ারম্যান। তবে বাড়তি ভ্যাটে নিত্যপণ্যের দাম নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন অর্থনীতিবিদ ডক্টর আলামিন। আর ক্যাব বলছে প্রস্তাবিত পণ্যগুলো নিত্যপণ্য না হলেও জনজীবনে অত্যাবশ্যকীয় হওয়ায় জীবনযাত্রায় ব্যয় বাড়বে, যার প্রভাব পড়বে নিত্যপণ্যের দামও। তাই ভ্যাটে নজর না দিয়ে বিত্তবানদের আয়কর বাড়ানোর দাবি ক্যাবের। আরও জানাবেন মাঝার মাহবুব। অর্থ বছরের মাঝামাঝি এসে 43 পণ্য ও সেবায় বিদ্যমান 5 থেকে 10% ভ্যাট বাড়িয়ে 15% করার প্রস্তাব দিয়েছে এনবিআর। বাস্তবায়নে অপেক্ষা রাষ্ট্রপতির অধ্যাদেশের। এনবিআরের প্রস্তাবনায় আবাসিক হোটেল রেস্তোরাঁ ছাড়াও পোশাক, ওষুধ, বিস্কুট, আচার সহ বিভিন্ন পণ্যে ভ্যাট বাড়বে। এছাড়া সাবান, ডিটারজেন্ট, পেইন্ট, সুপারি ও আরও 7টি পণ্যের আমদানিতে সম্পূরক শুল্ক বাড়তে পারে। বাড়তি ভ্যাটে নিত্যপণ্যের দামে প্রভাব পড়বে না অর্থ উপদেষ্টার এমন মন্তব্যে সুর মিলিয়ে এনবিআর চেয়ারম্যানের দাবি, প্রস্তাবিত সবকিছুই নিত্যপণ্যের বাইরে। তবে ব্যাংকিং খাতে ধস ও কর্পোরেট ট্যাক্স ফাঁকির চাপেই এমন সিদ্ধান্ত বলে ইঙ্গিত দেন তিনি। বেশ কিছু ব্যাংক নন পারফর্মিং হয়ে গেছে, তাদের থেকে আমরা কোনো ট্যাক্স পাচ্ছি না। এমনকি আরও অনেক ইস্যুজ আছে, বড় বড় অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠানের তাদের কাছে আমরা পাচ্ছি না। তারপর যেটা বললাম যে ব্যাপক হারে আমরা ছাড় দিয়েছি, অথচ আমাদের তো রেভিনিউ যদি জেনারেট করতে না পারি আমাদের ঋণের বোঝা আরও বাড়বে।
এরপরে যেগুলো হচ্ছে যেগুলো নিত্য প্রয়োজনীয় জন্য না, সাধারণ মানুষের রেগুলার ব্যবহার জন্য, বাট অসংখ্য পণ্য আছে যেগুলোতে আমাদের ডিউটি স্ট্রাকচারটা একটু আমরা রেশনালাইজ করার চেষ্টা করেছি। ব্যবসায়ীদের অধিক মুনাফার সঙ্গে বাড়তি ভ্যাট শুধু জনগণের উপরই চাপছে কিনা এমন প্রশ্নে একই সুরে কথা বললেন ব্যবসায়ীদের সংগঠন FBCCI এর প্রশাসকও। দাম বাড়লে সেল একটু কম হয়, এটা একটু মানে নর্মাল প্রক্রিয়া। তবে ওভারঅল মার্কেটে যেটা হবে যে যেহেতু কিছু পণ্যের ট্যাক্স কমে গেছে, সেই ট্যাক্স কমার কারণে ওভারঅল এখানে যেটা আবার বৃদ্ধি পাবে, ফলে ওভারঅল মার্কেটে বড় ধরনের কোনো ইফেক্ট হবে বলে আমার মনে হয় না। এনবিআর এর সাবেক সদস্য বলছেন, ব্যবসায়ীদের লভ্যাংশে হাত দিতে না পারায় ভ্যাটের বোঝা বহন করতে হচ্ছে ভোক্তাকেই। তেল, চিনি, চাল এগুলোর দাম তো আমরা কমাইছি, ডিউটি মাফ করছি, তো মানুষকে এই কটা জিনিসে ব্যবহার করে। সে কি জামা কাপড় কেনে না, সে কি মোবাইল ব্যবহার করে না। মুনাফাটা কমিয়ে কিছুটা আপনারাও দায়িত্ব নেন, সেটা রিকোয়েস্ট করতে পারেন। কিন্তু পণ্যমূল্য, আপনার পণ্যমূল্য কত হবে এটা আপনার অগ্রাধিকার। বাড়তি ভ্যাটে নিত্যপণ্যের দামে নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন অর্থনীতিবিদ ডক্টর আলামিন। তবে নিরুপায় হয়েই মূল্য সংযোজন কর বাড়ানোর সিদ্ধান্ত নিতে হচ্ছে বলে মনে করেন তিনি। সেই ক্ষেত্রে কর হারটা কম থাকলে ব্যবসায়ীরা যেমন লাভবান হয়ে সরকারকে দিতে পারে, সেক্ষেত্রে বিক্রির স্কেলও বাড়ে। আবার যদি কর হারটা বেশি থাকে, পণ্যের দামটা বেড়ে যাওয়ার কারণে মানুষের সক্ষমতা যদি সেই হারে না বাড়ে, তাহলে কিন্তু এটা একটা প্রভাব থাকতেই পারে। গভর্নমেন্টের ইন্টেনশন ভেরি গুড, যেহেতু দে হ্যাভ নো অপশন, এই বাধ্য হয়ে তারা এই কাজটা করছে। এনবিআর এর প্রস্তাবিত পণ্যগুলো নিত্যপণ্য না হলেও মানুষের জীবনে অত্যাবশ্যকীয় হওয়ায় এসব পণ্যের দাম বাড়বে বলে জীবনযাত্রার ব্যয় বাড়বে সীমিত আয়ের মানুষের, যার প্রভাব পড়বে নিত্যপণ্যের ওপরেও। তাই ভ্যাটে নজর না দিয়ে বিত্তবানদের আয়কর বাড়ানোর দাবি ক্যাবের। মাননীয় অর্থ উপদেষ্টা যদিও বলছেন যে এটা নিত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্য নয়, কিন্তু তারপরেও এটা অত্যাবশ্যকীয় পণ্য যেগুলো আমাদের জীবন জীবিকাকে অনেকভাবে প্রভাবিত করে। তো তার যখন খরচ বাড়বে, অটোমেটিক্যালি তাকে কোনো না কোনো জায়গায় কাটছাট করে এই কাজগুলি করতে হবে। এটার চেয়ে যেটা দরকার ছিল আসলে ভ্যাট আদায়ের যে প্রক্রিয়া, এটা স্বচ্ছতা নিশ্চিত করা। চলতি করবর্ষের প্রথম 5 মাসে এনবিআর এর ঘাটতি 42,000 কোটি টাকা। এরই মধ্যে বাংলাদেশ সফরে 12,000 কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আহরণের পরামর্শ দিয়েছে IMF। যদিও সে পরামর্শ আমলে নিচ্ছে না দাবি করে এনবিআর বলছে, বিগত 5 মাসে নিত্যপণ্যের ছাড় ও রাজস্ব আহরণের ঘাটতি মেটাবে আগামী 6 মাসে। মাজহার মাহবুব, এখন ঢাকা। দেখছেন এখন বাণিজ্য। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। শীত মৌসুমে সুন্দরবনে বেড়েছে পর্যটকের সমাগম। প্রতিদিন খুলনার লঞ্চঘাট থেকে শত শত পর্যটক নিয়ে সুন্দরবনে ভ্রমণে যাচ্ছে বিলাসবহুল লঞ্চ, যাতে চাঙ্গা হয়ে উঠছে স্থানীয় অর্থনীতি। এ বিষয়ে বিস্তারিত জানাতে লঞ্চঘাট থেকে যুক্ত আছেন সহকর্মী তরিকুল ইসলাম। তরিকুল, জানাবেন প্রতিদিন কি পরিমাণে পর্যটকরা সুন্দরবন ভ্রমণে যাচ্ছেন, পাশাপাশি লঞ্চগুলোর ভাড়া কেমন পড়ছে? হাফিজ, খুলনার সুন্দরবনে যাওয়ার যে প্রবণতা পর্যটকদের, সেটি কিন্তু দিন দিন বেড়েছে। এবছরও একই রকম অবস্থা রয়েছে। যদিও এই মৌসুমটা শুরু হয় সেপ্টেম্বর মাস থেকে, সেপ্টেম্বরের দিক থেকে যদিও মন্দাভাব ছিল ব্যবসায়ী, তারপরে কিন্তু দিন যত গড়াচ্ছে, শীত যত বাড়ছে বা ঠান্ডা আবহাওয়া যত বিরাজ করছে, মানুষের ভ্রমণ করার নেশা বা প্রবণতা সেটাও কিন্তু বেড়েছে। আমরা খুলনা লঞ্চঘাট থেকে প্রতিদিন যেভাবে আমরা দেখছি যে এখান থেকে প্রায় অর্ধশতাধিক লঞ্চ রয়েছে বিলাসবহুল। 2 রাত 3 দিনের করে প্যাকেজ প্রতিটা লঞ্চ এটি ট্রিপ দিয়ে থাকে, এবং প্রতিটা লঞ্চ 2 রাত 3 দিন পর ফিরে এসে আবারও তারা নিয়ে যাচ্ছে এখানকার পর্যটকদের। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা আসছে। তো 8,000 টাকা থেকে এখানে প্যাকেজ শুরু, 25,000 বা 23,000 টাকা পর্যন্ত প্যাকেজ রয়েছে। এটা নির্ভর করে জাহাজের
কেমন মান তার উপর নির্ভর করে। তবে প্রতিদিন এখান থেকে যে পরিমাণ জাহাজ এখান থেকে ছেড়ে যায় এখানে পর্যায়ক্রমে তাতে প্রায় 5,000 যাত্রী প্রতিদিনই প্রায় এখান থেকে যাওয়া আসা করে এবং এক্ষেত্রে রেভিনিউ কিন্তু যে সরকার এখান থেকে যে রাজস্বটা আসছে সেটিও কিন্তু বাড়ছে। তো আগে কিন্তু এখানে এই ধরনের সুযোগ সুবিধা ছিল না। বর্তমানে নতুন নতুন জাহাজের আগমন ঘটছে, ব্যবসায়ীরা বিনিয়োগ করছে, এ খাতে লাভ রয়েছে সেই জন্য। তবে কিছু সুন্দরবন ভ্রমণে কিছু সমস্যা রয়েছে যেগুলো বন বিভাগের দৃষ্টি আকর্ষণ করছেন বারবার ব্যবসায়ীরা এবং তারা বলছেন যে পর্যটনের যে জায়গাগুলো রয়েছে অন্তত 10টি স্পট রয়েছে, কটকা, কচিকালী, হিরন পয়েন্ট, দুবলার চর, আলোরকোল সহ এরকম আরও কিছু পয়েন্ট যেগুলো রয়েছে সেগুলোতে যারা পর্যটক যাচ্ছে তারা কিন্তু স্বাচ্ছন্দ্যে অনেক সময় সেখানে ঘোরাফেরা করতে পারছে না। এর কারণ রয়েছে সেখানে যোগাযোগের অনুন্নত যোগাযোগ ব্যবস্থা। তবে এখানে সব জায়গায় যোগাযোগ ব্যবস্থা যদি উন্নত হয়, সুন্দরবন যেহেতু বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট, এইখানে কিন্তু আগমন ঘটছে দেশি বিদেশি সকল পর্যটকদের এবং এখানে যে কিছু সুযোগ সুবিধা বৃদ্ধি করলে মানুষের যে মনোরম পরিবেশে সময় কাটানোর জন্য একান্তভাবে আসার যে প্রবণতা এটি কিন্তু আরও বেড়ে যাবে এবং সরকারি রেভিনিউ যেমন বাড়বে, এখানকার ব্যবসায়ীরাও তারাও কিন্তু টিকে যাবে এবং তাদের আয়ও বৃদ্ধি পাবে। সব মিলিয়ে এই ছিল আমার কাছে খুলনা থেকে সুন্দরবনে শীত মৌসুমে যাত্রী সংখ্যা বা ভ্রমণ পর্যটকদের সংখ্যা বেশি বেড়েছে তার সর্বশেষ খবর। নিম্ন আয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে শুধুমাত্র স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর বেগুনবাড়ি থেকে যুক্ত আছেন সহকর্মী রকিবুল রাহাত। ট্রাক সেলে কি কি পণ্য মিলছে আর একজন সর্বোচ্চ কতগুলো পণ্য কিনতে পারছেন জানাবেন? উজ্জ্বল, ট্রাক সেলের মাধ্যমে মূলত 3টি পণ্য মিলছে, ভোজ্য তেল, ডাল এবং আরও একটি পণ্য মিলছে এবং কিছুক্ষণ আগেই কিন্তু আমরা দেখছিলাম যে এখানে বাণিজ্য উপদেষ্টা তিনি এই যে টিসিবির ফ্যামিলি কার্ড, যে স্মার্ট কার্ডের মাধ্যমে পণ্য বিতরণ, সেই স্মার্ট কার্ডের উদ্বোধন তিনি এখানে করে গেছেন এবং এখন থেকে কিন্তু এর আগে যেমন টিসিবির যে ট্রাক সেলের কার্যক্রম রয়েছে সেই ট্রাক সেল কার্যক্রমের মাধ্যমে যেভাবে পণ্য নিতে পারতেন সাধারণ মানুষ, সেখান থেকে কিন্তু সরকার বেশ কিছুদিন যাবতই সরকার বলছিল যে টিসিবির যারা পণ্য পেয়ে থাকেন সেই সব টিসিবির পণ্য যারা পান সেই সব পরিবারের মধ্যে স্মার্ট কার্ড বিতরণ করা হবে এবং প্রাথমিকভাবে সরকারের লক্ষ্য ছিল 1 লাখ স্মার্ট কার্ড বিতরণের একটি লক্ষ্য ছিল। সেই কাজটি কিন্তু শুরু হয়েছে এবং এখানে কিছুক্ষণ আগেই বাণিজ্য উপদেষ্টা তিনি বলেছেন যে 63 যে ইতিমধ্যে যেসব কার্ডগুলো তৈরি হয়ে গেছে সেসব কার্ড কিন্তু টিসিবির পণ্য যারা পাচ্ছেন সেসব পরিবারের মাধ্যমে বিতরণ করা হবে এবং বাকি যে কার্ডগুলো রয়েছে সেসব কার্ডও কিন্তু কিছুদিনের মধ্যেই দিয়ে দেওয়া হবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন এবং এখন থেকে যে কেউ টিসিবির যে ট্রাক সেল রয়েছে সেই ট্রাক সেলের পাশাপাশি প্রত্যেক এলাকা ভিত্তিকভাবে টিসিবির যেসব দোকান থেকে পণ্য নেওয়া যায় সেসব দোকান থেকেও কিন্তু পণ্য নিতে পারবেন। সেক্ষেত্রে আমরা দেখছি যে এখন টিসিবি 3টি পণ্য দিচ্ছে। ভোজ্য তেল অর্থাৎ সয়াবিন তেল প্রতি লিটার 100 টাকায় তারা দিচ্ছেন এবং মসুর ডাল প্রতি কেজি 60 টাকায় দিচ্ছেন এবং চিনি যেটি রয়েছে চিনি দিচ্ছে প্রতি কেজি 70 টাকায় এবং একই সঙ্গে বাণিজ্য উপদেষ্টাকে কিন্তু সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছিল যে এরকম আমনের ভরা মৌসুমে চালের দাম কেন বাড়ছে। সেক্ষেত্রে তিনি বলছেন যে পেঁয়াজ বা আলু যেমন সিন্ডিকেট বা মজুদের মাধ্যমে সরবরাহে বিঘ্ন ঘটিয়ে দাম বাড়ানো হয়, একইভাবে চালের ক্ষেত্রেও সেই কাজটি করা হচ্ছে। এই চালের সিন্ডিকেট ভাঙতে সরকার কাজ করছে বলেও কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন। এই ছিল তেজগাঁওয়ের বেগুনবাড়ি থেকে আমার কাছে সবশেষ। উজ্জ্বল। দেশের বাইরের খবর। অস্ট্রেলিয়ার পার্থ শহরে এক ছোট্ট বিমান বিধ্বস্ত হয়ে 2 বিদেশি পর্যটক ও এক পাইলট সহ 3 জনের মৃত্যু হয়েছে। নিহত পর্যটকদের একজন সুইস ও আরেকজন ডেনিশ নাগরিক। বিমানটিতে 7 জন আরোহী ছিলেন। এদের মধ্যে 4 জনকে জীবিত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জনপ্রিয় পর্যটন স্পট রটনেস্ট দ্বীপের কাছে বিমানটি সাগরে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তে নেমেছে অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিমানটি অবতরণের সময় সাগরে পড়ে যায়। এরই মধ্যে সাগর থেকে উদ্ধার করা হয়েছে বিমানের ধ্বংসাবশেষ।
চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 126 জনে। আহতের সংখ্যা প্রায় 200। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে 3,500-এরও বেশি বাড়িঘর ও স্থাপনা। 4 শতাধিক মানুষকে ধ্বংসস্তূপ থেকে বের করেছে চীনের সেনাবাহিনী ও উদ্ধারকর্মীরা। এরই মধ্যে 30,000 মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। তীব্র শীতের মধ্যে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। গেল মঙ্গলবার 7.1 মাত্রার ভূমিকম্পে হতাহতের এই ঘটনা ঘটে। এ সময় নেপাল, ভুটান, ভারত ও বাংলাদেশও অনুভূত হয় ভূকম্পন। এখন বাণিজ্য শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে যুক্তরাজ্যের পথে খালেদা জিয়া। আজই ভর্তি হবেন লন্ডন ক্লিনিকে। কুয়াশার চাদরে মোড়ানো সারা দেশ, বাড়ছে শীতের তীব্রতা। রাজধানীর বাতাস খুবই অস্বাস্থ্যকর। পণ্য ও সেবায় ভ্যাট বাড়লে জীবনযাত্রার ব্যয়ে চাপ বাড়ার শঙ্কা। ভ্যাটে নয়, বিত্তবানদের আয়কর বাড়ানোর দাবি ক্যাবের। নতুন পাঠ্য বইয়ে 2014-18-24 প্রহসনের নির্বাচন। থাকছে জনরোষের ভয়ে শেখ হাসিনার ভারতে পালানোর ঘটনাও। আর এই ছিল এখন বাণিজ্যের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, সরাসরি ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।